ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিমান বসু, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা জানেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও পলিট ব্যুরোর সদস্য ছিলেন, সুতরাং পরবর্তী সময় কি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং শেষকৃত্য সম্পন্ন থেকে শুরু করে সমস্ত বিষয় আপনাদের দিকে আমরা যেমন তুলে ধরছি, কিন্তু এই মুহূর্তে যেমনটা ছবি দেখতে পাচ্ছেন, পাম অ্যাভিনিউয়ে সেই বাড়িতে পৌঁছে গিয়েছেন বিমান বসু। শেষবারের জন্য শ্রদ্ধা জানাতেই বিমান বসু তিনি পৌঁছে গিয়েছেন পাম অ্যাভিনিউয়ের এই বাড়িতে, 59 নম্বর পাম অ্যাভিনিউয়ের এই বাড়িতেই। কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম ঠিক সকালের কিছু পর, অর্থাৎ 8:20 নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণের খবর পাওয়ার পরই বাম নেতারা তারা এই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছেন। প্রবীণ নবীন প্রত্যেকে এই মুহূর্তে সেখানে উপস্থিত শেষ শ্রদ্ধা জানাতে। বিমান বসু তিনি উপস্থিত রয়েছেন, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র প্রত্যেকে এই মুহূর্তে সেখানে উপস্থিত। বুদ্ধযুগের কার্যত অবসান। দীর্ঘদিন ধরে একইভাবে তারা লড়াই করে গিয়েছেন হাতে হাত মিলিয়ে, এবং সেই সঙ্গীকেই আজ বিদায় জানানোর পালা। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। হয়ে গেছে। আরে সেলিম তো বলে গেছে। আরে কি বলবো, বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেল। পাশাপাশি আপনারা বন্ধু, আজকে একজন বন্ধুকে একজন রাজনীতিকে কিভাবে হারালেন? খুবই অসুবিধা হচ্ছে। আমি যখন খবর পেলাম আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। আমি বসে থেকে খবরটা পেয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না, অনেকক্ষণ সময় বসে থাকতে হয়েছে। কাজেই অসুবিধা হচ্ছে, অসুবিধা হয়েছে বলেই দেরি হলো। এত দেরি হলো অসুবিধা হওয়ার জন্য। খবর পেয়েছি 9:30টার সময়তে। ক্ষতি তো হলো, ক্ষতি হওয়ার জন্যই তো দেরি হলো আসতে। ক্ষতি হলো, অনেকক্ষণ বসেছিলাম। ঠিক আছে, তোমাদের অসুবিধা হবে। আর ক্ষতি তো হয়েছে, ক্ষতি তো হলো। দীর্ঘদিন কাজ করেছে, দীর্ঘদিন মানুষের স্বার্থে কাজ করেছে, দীর্ঘদিন পার্টির কাজ করেছে, মানুষের স্বার্থে কাজ করেছে। লেগে যাবে। বললাম তো বন্ধু চলে গেলে ক্ষতি হয় না, ক্ষতি তো হয়। বাংলার রাজনীতিতে এই অভাব কি আর পূরণ হবে কোনোদিন? আমি তো যা বলার বলে গেছে, বলা যাবে পরে বলা যাবে। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বন্ধু চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। খবর পাওয়ার আকস্মিকতায় তিনি উঠেই দাঁড়াতে পারেননি, এমনটাই কিন্তু জানালেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি এই মুহূর্তে যাচ্ছেন বুদ্ধদেব বাবুর বাড়িতে, এবং আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, আমরা তার সঙ্গে কথা বলবো। প্রিয়াঙ্কা, অপূরণীয় ক্ষতি, মানুষের ভিড় ঠিক ঠিক করছে তার বাড়ির সামনে, এই মুহূর্তে ঠিক কারা কারা এলেন, কি ছবি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার বাড়ির সামনে। আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথকে বলবো একবার সেই ছবিটা দেখানোর জন্য। আজ যে আদতেই অনেকের কাছেই দুঃখের দিন, এবং ইতিমধ্যেই বৃষ্টি নেমেছে, ইতিমধ্যেই বৃষ্টি নেমেছে এবং যেন আকাশও ভেঙে পড়ছে, এরকম একটা দৃশ্য যেন এই মুহূর্তে উঠে এসছে এই পাম অ্যাভিনিউর বাড়ির সামনে। প্রচুর নেতৃত্ব ইতিমধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। রাজ্য সম্পাদক যেরকম এসেছিলেন, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস তিনি খানিকক্ষণ আগে এসেছেন। এসে
বাড়ির পরিবারের লোকজনের সাথে দেখা করেছেন, দেখা করে তিনি গেছেন। ইতিমধ্যেই পার্টি সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, আজ খানিকক্ষণ পরেই বুদ্ধবাবুর মরদেহ নিয়ে যাওয়া হবে বাড়ি থেকে, রাখা হবে P7 বা পিস ওয়ার্ল্ডে। তারপরে আগামীকাল সারাদিন মরদেহ শায়িত থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে নেতৃত্বরা আসবেন, দিল্লি থেকে নেতৃত্বরা আসবেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসবেন, শ্রদ্ধা জানাতে পারবেন তাকে। তার যারা অনুগামী ছিল তারা আসতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ দান করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। তারপরে হাসপাতালে নিকটবর্তী হাসপাতাল অর্থাৎ NRS যে রয়েছে, সেই সম্ভবত NRS-এ দান করা হতে পারে। তার আগে মিছিল করা হবে। CPIM বা বামফ্রন্টের যা সংস্কৃতি, সেই অর্থে ইন্টারন্যাশনাল গানের মাধ্যমে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই একেবারেই প্রিয়াঙ্কা, সেই মানুষটা যখন আজ নেই এবং সেই খবর যখন তার সহৃদয়রা পাচ্ছেন, এক এক করে তারা প্রত্যেকে ভেঙে পড়েছেন। আমরাও কোথাও গিয়ে মর্মাহত। তোমাকে ধন্যবাদ, তুমি থাকো আমাদের সঙ্গে। অবশ্যই তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর। প্রাক্তন সেচমন্ত্রী ঠিক কী জানিয়েছেন তার সম্পর্কে শুনবো আমরা। বিধায়ক জীবনের বুদ্ধবাবুর মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছি। আগে বুদ্ধবাবুকে খুব কঠিন মনে হতো যেন উনি খুব, যখন পুলিশ মন্ত্রী ছিলেন তার এবং পরে যখন মুখ্যমন্ত্রী হলেন, এই দুটোর মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছিলাম। আমার খুব ভালোভাবে মনে আছে, বলে তো শেষ করা যাবে না। চরম বিপদে পড়ল সুন্দরবন আয়লায় 2009 সালে। আমি তখন সেচ মন্ত্রী। আমি কান্তি গাঙ্গুলি অহরহ সুন্দরবনের এলাকার মধ্যে পড়ে আছি, কিভাবে কি করা যায়। কান্তিবাবু প্রায় ঠেলে আমাকে পাঠাতেন, তুমি যাও বুদ্ধবাবুর সঙ্গে আলোচনা করো, অসীমবাবুর সঙ্গে আলোচনা করো। বুদ্ধবাবুর অনুরোধে আমি যোগাযোগ করলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে, প্রণব মুখার্জির সঙ্গে। প্রণববাবুকে একটা খসড়া দিয়ে পাঠালাম, বাজেট পাঠালাম। সুন্দরবনের নদীমাতকে রক্ষা করতে হবে। 6000 কোটি টাকার প্রস্তাবটা প্রণববাবুকে কাটছাট করে 5032 কোটি টাকায় রাখলেন বুদ্ধ, এবং বললেন যে 25% টাকা রাজ্যকে দিতে হবে। বুদ্ধবাবু শরণাপন্ন হলেন, চমকে উঠলেন, এত টাকা! গতভাবে একজন মানুষ যদি স্বচ্ছতার আদর্শ মানুষ না হয়, তাহলে মন্ত্রিত্বে গিয়ে তিনি তার প্রতিফলনটা ঘটাবেন কি করে? তিনি তো একজন কি মানুষ ছিলেন সে তো জানেন। তো তার কথা বলে তো সারা রাজ্যবাসীর কাছে আলাদা করে বার্তা দেওয়া যাবে না। তিনি চেষ্টা করেছিলেন একটা সহযোগিতার বাতাবরণ তৈরি করেছিলেন বিরোধীদের সঙ্গে। তাঁর আমলে শিল্পের যে প্রাধান্যতা তিনি বজায় রেখেছিলেন, হলো না, কালক্রমে রাজনীতির গণ্ডিতে বেরিয়ে সেটা গেল। রাজনৈতিক বিভেদ ভুলে দুঃখের ছায়া সমস্ত রাজনৈতিক মহলে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। আমরা এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি। রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম না। আমার মনে আছে উনি বাংলার মুখ্যমন্ত্রী, আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি। আমি বাংলা বন্ধের ডাক দিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো, অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল, এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি। উনিও ভাঙেননি, আমরাও ভাঙিনি। ওনার ভিতরে একটা ভদ্রতা, সৌজন্যতা বোধ ছিল, সেটাকে আমি যথেষ্ট সমীহ করতাম, শ্রদ্ধা করতাম। তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। ব্যক্তিগতভাবে খুবই বন্ধু ছিলেন, সেদিক থেকে একটা বন্ধুকে হারালাম এই পর্যন্ত বলতে পারি। কোভিডের সময় উনি যখন ফেরত এলেন, তখন আমার মনে হয়েছিল যে উনি হয়তো আরও বেশ কিছুদিন বেঁচে থাকবেন, কারণ ওই পিরিয়ডটাকে উনি ওভারকাম করতে পেরেছিলেন।